হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের দ্বারা আমিও ভালো আছি। তো তোমরা জানো যে আমি লাস্ট কয়েকটা ক্লাসে আমি তোমাদের সিভিপি করালাম, কস্ট, ভলিউম, প্রফিট। তো এই চ্যাপ্টারের বেসিক আলোচনা মোটামুটি তোমাদের ক্লিয়ার, এবং তার প্রেক্ষাপটে আমরা কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলাম। গত ক্লাসে আমি তোমাদের নতুন কিছু নিয়মের প্রেক্ষাপটে আলোচনা করলাম। তো আশা করা যায় এই চ্যাপ্টারটা তোমাদের কাছে এখন আর খুব বেশি দুর্বোধ্য মনে হচ্ছে না। তো তোমাদের একা একা অঙ্ক করতে গিয়ে এখন আর খুব বেশি সমস্যা হওয়ার কথা না। হয়তো কিছু কিছু অঙ্ক করতে গিয়ে সমস্যা হবে। তো আমাদের যখন কলেজ খুলবে তখন আমরা এই বেশি জটিল বিষয়গুলো সরাসরি আলোচনা করতে পারবো। এখন আমাদের এই আরও যে কয়েকটা দিন কলেজ লকডাউনের কারণে বন্ধ থাকবে, এই সময়টা আমাদের কাজ হচ্ছে অনেকগুলো চ্যাপ্টারই যেগুলো পারা যায় আর কি তোমার মূল বেসিক আলোচনা ও তার প্রেক্ষাপটে কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক করিয়ে দেওয়া, যাতে তোমরা পার্ট বি পার্ট সি এর অঙ্কগুলো নিজের মতো করে অনেকগুলোই প্র্যাকটিস করতে পারো। তো এই বিভিন্ন চ্যাপ্টার প্র্যাকটিস করতে করতে গিয়ে যখন এক পর্যায়ে মনে হবে যে আসলে প্রতি চ্যাপ্টারেই একটু বেশি ক্রিটিক্যাল কিছু অঙ্ক তোমাদের জমা পড়েছে বা তোমরা যেগুলো মার্ক করে রেখেছো, সেগুলোই আমরা কলেজ খোলার পরে পরীক্ষার আগে আগে দিয়েই শেষ করে ফেলবো। তো তোমাদের আসলে পরীক্ষা নিয়ে বা ক্রিটিক্যাল অঙ্কগুলো নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। তো তোমরা মোটামুটি মূল আলোচনার প্রেক্ষাপটে এখানে অনলাইনে যে অঙ্কগুলো করানো হচ্ছে, এগুলোই যদি মোটামুটি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে কলেজ খোলার পরে আমরা যখন জটিল বিষয়গুলো আলোচনা করব তখন খুব বেশি দুর্বোধ্য মনে হবে না। তো এতে করে আমাদের বাসায় প্র্যাকটিসও করা হয়ে গেল, আমরা লেখাপড়ার মধ্যে থাকলাম, পাশাপাশি আমাদের ঘরে বসে বসে কলেজে না এসেও এই লকডাউনের মধ্যে কিন্তু অনলাইনের মাধ্যমে মোটামুটি সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে। তো এভাবে চিন্তা করলে দেখবে যে তোমাদের পড়াশোনায় একটা রিদম সৃষ্টি হবে, যে আসলে অনলাইনের মাধ্যমে ক্লাস করছি, এটা এমন না যে একটা ছাড়া ছাড়া ভাব, তা কিন্তু না। তোমরা কিন্তু ক্লাসগুলো মোটামুটি সিরিয়াসলি নিবে এবং সেই অনুযায়ী বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে, থিওরিগুলো নিজের মতো করে পড়বে। এখন দেখা গেলো যে থিওরিগুলো বাসায় খুব ভালোভাবে পড়ে তুমি তোমার মতো আগায় রেখে, আর এখান দিয়ে অনলাইনে যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, অঙ্কের ক্লাসগুলো, এগুলো মোটামুটি বেসিক আলোচনা করার কারণে চ্যাপ্টারগুলোর মূল আলোচনাটা হয়ে গেল, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকলো। আর তারই আলোকে পার্ট বি এর পার্ট সি এর কয়েকটা করে অঙ্ক করা থাকলে আবার তোমরাও বাসায় ওই করানোর আলোকে যেগুলো সহজ সেগুলো যদি প্র্যাকটিস করে রাখো, তাহলে কিন্তু 70% সিলেবাসটা কমপ্লিট করা হয়ে থাকলো এই বন্ধের মধ্যে বাসায়। কলেজ খোলার পরে কিন্তু আমাদের তোমার লং টাইম সময় দেবে না, যে কলেজটা খোলার পরে এবার যেহেতু লকডাউন ছিল তাই 1 বছর পরে পরীক্ষার ব্যাপারটা কিন্তু এমন না। তোমাদের পরীক্ষা হয়তো যে সময়ে হওয়ার কথা ছিল তার 1.5-2 মাস পরে হবে, 3 মাস পরে হবে। তার মানে এই না যে আমরা এখন হাত গুটিয়ে বসে থাকবো। আমাদের কাজ হচ্ছে স্পিডের সাথে ভালো মতো থিওরি পড়া, অঙ্কগুলো অনলাইনে যে ক্লাসগুলো নিচ্ছি সিরিয়াসলি ক্লাসগুলো করা, ভিডিওগুলো বারবার দেখে প্র্যাকটিস করা, আর নিজের মতো করে দু একটা নতুন নতুন অঙ্ক করার চেষ্টা করা। আর যেগুলো বেশি বেশি দুর্বোধ্য মনে হবে সেগুলোই সুন্দর মতো করে মার্ক করে রাখা, যেন কলেজ খুললে আমরা সেগুলো দ্রুত বেশি বেশি ক্লাস করে শেষ করতে পারি। ঠিক গেল তাহলে? ওকে। তো চলো আজকে আমরা আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের আজকে আপাতত শেষ ক্লাস। এই চ্যাপ্টারের উপরে আরও বেশি আলোচনা আমরা আবার পরে কলেজ খোলার পরে করবো। তো আজকে আমাদের এই যে কয়টা আলোচনা করবো এর প্রেক্ষাপটে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের 70% কমপ্লিট হয়ে যাবে। তো আগামী ক্লাসে আমরা নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। দেখো তোমাদের এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, মোমো কোম্পানি হ্যাজ ফিক্সড এক্সপেন্সেস অফ টাকা 90,000 উইথ সেলস এক টাকা 3 লাখ অ্যান্ড এ প্রফিট অফ টাকা 60,000। এখনও পর্যন্ত আমরা দেখলাম মোমো কোম্পানির স্থায়ী খরচ আছে 90,000 টাকা, স্থায়ী ব্যয় যেটা ফিক্সড কস্ট 90,000 টাকা, আর বিক্রয় আছে 3 লাখ, আর প্রফিট আছে 60,000। আচ্ছা, ভালো কথা, তিনটা জিনিস জানা। এবার বললো, ইফ ইন দ্য নেক্সট পিরিয়ড, যদি পরবর্তী পিরিয়ডে দ্য কোম্পানি সাফার্ড এ লস অফ টাকা 30,000, পরবর্তী বছরে গিয়ে যদি কোম্পানি প্রফিট না করে বরং আরও লস করে 30,000 টাকা, তাহলে আসলে ওই সময় বিক্রয়ের পরিমাণটা কত ছিল? কি বললো? ক্যালকুলেট দ্য সেলস ভলিউম। আসলে কত টাকা বিক্রি করার কারণে আমার লস হলো 30,000 টাকা, তারা কিন্তু জানতে চাচ্ছে বিক্রয়ের পরিমাণটা। এই গেল। তাহলে আমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই কোশ্চেনে আমাদের মূলত বর্তমান কিছু তথ্য দেওয়া, সেটা হচ্ছে 90,000 টাকা ফিক্সড কস্ট, 3 লক্ষ টাকা সেলস, আর 60,000 টাকা প্রফিট। এটা হচ্ছে বর্তমান তথ্য।
আর পরবর্তী পিরিয়ডে গিয়ে বলছে যে 30,000 টাকা যদি লস হয়, কি পরিমাণ বিক্রয় আছে, ক্যালকুলেট দ্য সেলস ভলিউম, কি পরিমাণ বিক্রয় করলে প্রফিটের পরিবর্তে লস হয়ে যেতে পারে 30,000 টাকা। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের মূল কথা, যে বিক্রয়ের পরিমাণ বের করো যেখানে লস হবে 30,000 টাকা। তো চলো দেখো, তোমাদের এখানে আমি তোমাদের ইতিপূর্বে যে বেসিক আলোচনা করেছিলাম সেই প্রেক্ষাপটে আমাদের এই অঙ্কটা করতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। তো এখন তোমাদের এখানে যেই সলিউশনে দেখতে পাচ্ছ, তারা যে সলিউশনটা করেছে তোমরা দেখো একটু। তারা এখানে লিখেছে পিভি রেশিও ইজ ইকুয়াল টু টোটাল কন্ট্রিবিউশন ভাগ সেলস ইন্টু 100। তো তোমাদের পিভি রেশিওর আরেকটা নাম কিন্তু সিএম রেশিও। যাহা পিভি রেশিও তাহাই সিএম রেশিও, এগুলো আমাদের গত 2 ক্লাসে কিন্তু আলোচনা হয়েছে, যে যাহা পিভি রেশিও তাহাই কি সিএম রেশিও। আর পিভি রেশিও বা সিএম রেশিও বের করতে গেলে উপরে কন্ট্রিবিউশন মার্জিন, নিচে সেলস ইন্টু 100 এই সূত্র তোমাদের অলরেডি মুখস্থ হয়ে যাওয়ার কথা। তা এখন খেয়াল করো, উপরে কন্ট্রিবিউশন মার্জিন, নিচে সেলস এভাবে না বলে কিন্তু তোমার কন্ট্রিবিউশন মার্জিন ভাগ সেলস গুণ 100 দিলে কিন্তু একই সূত্র বোঝায়। কন্ট্রিবিউশন মার্জিন উপরে আর নিচে সেলস দেওয়া যেই কথা, কন্ট্রিবিউশন মার্জিন ভাগ সেলস একই কথা কিন্তু। তার মানে আমাদের জানা সূত্রটাই উপরে নিচে না লিখে তারা পাশাপাশি লিখলো, ভালো কথা। আচ্ছা, এখন কন্ট্রিবিউশন মার্জিন এটা যদি আমরা তোমার জানা থাকতো তাহলে কিন্তু আমাদের এখানে পিভি রেশিওটা মুহূর্তেই বের করে ফেলতে পারতাম। কিন্তু এখানে দেখো সূত্রটা ঠিকই লিখলা, কন্ট্রিবিউশন ভাগ সেলস গুণ 100, কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন কিন্তু প্রশ্নের মধ্যে টাকা দেওয়া নাই। তাহলে আমরা কিভাবে বের করব? তো এখন আমাদের এখানে তোমাদের যে আমি ফরম্যাটটা শিখিয়েছিলাম সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু তোমরা জানো যে সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে কি বের হয়, কন্ট্রিবিউশন মার্জিন। তো সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে যে কন্ট্রিবিউশন মার্জিন বের হয়, তাহলে সেই কন্ট্রিবিউশন মার্জিন থেকে যখন তোমার ফিক্সড কস্ট বাদ দিই তখন কিন্তু বের হয় প্রফিট, তাই না? তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট ইজ ইকুয়াল টু সিএম, অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন। সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট ইকুয়াল টু সিএম বের করলে, সিএম থেকে তুমি যখন এই ফিক্সড কস্টটা মাইনাস করে দিবে তখন তুমি সমান দিয়ে কী পেলে, প্রফিট। তোমাদের আমি প্রথম ক্লাসে যে ফরম্যাটটা শিখিয়েছিলাম সেই ফরম্যাটটাই কিন্তু এখানে পাশাপাশি লেখা হয়েছে, কি সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট ইজ ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট ইজ ইকুয়াল টু প্রফিট। ওই লম্বি না লিখে আমি পাশাপাশি লিখলাম। তাহলে এখন আমরা যদি তোমার একটু শর্টকাটে বলতে চাই, দেখো এখানে তোমার সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট, এটা তো নিশ্চিত। কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট বের হয়। তাহলে কি আমরা বলতে পারি না যে তোমার প্রফিট যোগ ফিক্সড কস্ট ইজ ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন? যেহেতু কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট, ওই যে তোমাদের আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম 5 থেকে 3 বাদ দিলে 2, তাই কীভাবে 2 এর সাথে 3 যোগ করলে 5। তো এটাই কথা আর কি, যে কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে যেমন প্রফিট, সেই প্রফিটের সাথে আবার ফিক্সড কস্ট যোগ করলে দিলে কিন্তু ব্যাক ক্যালকুলেশনে কী বেড়ে যায়, কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি বলা যায়, সাজালে বলা যায় ফিক্সড কস্ট প্লাস প্রফিট ইজ ইকুয়াল টু কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন, তাই না? তো তোমাদের এই যে ফিক্সড কস্ট প্লাস প্রফিট কন্ট্রিবিউশন মার্জিন যদি প্রফিট হয় তাহলে আমাদের এই যে ধারাবাহিকতা, সূত্রের যে ধারাবাহিকতা, এটাকে আমরা এদিক সেদিক করে দেখলাম যে ফিক্সড কস্টের সাথে প্রফিট যোগ করলে পাওয়া যায় কন্ট্রিবিউশন মার্জিন। এখন কোনো কারণে যদি তুমি জানো যে কোনো ইয়ারে প্রফিট হয়নি, হয়েছে লস, তাহলে তো সহজ কথা, ফিক্সড কস্টের সাথে প্রফিট যোগ করলে যদি কন্ট্রিবিউশন মার্জিন হয় তাহলে লস হলে তা যোগ করা যাবে না। প্রফিট যদি যোগ করলে হয় কন্ট্রিবিউশন মার্জিন, তাহলে এই লজিকই আমরা বলতে পারি লস হলে কি নিশ্চয়ই সেটা যোগ হবে না, বিয়োগ হবে। তাহলে ফিক্সড কস্ট প্লাস প্রফিট ইজ ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন, লজিকেই বলা যায় ফিক্সড কস্ট মাইনাস লস ইজ ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন। যদিও তোমাদের ফরম্যাট করানোর সময় কিন্তু আমি প্রফিট বেস করে আলোচনা করেছিলাম, ফরম্যাট করানোর সময় কিন্তু আমি লস বেস করে আলোচনা করি নাই। তাহলে আমাদের বলতে পারি যে ফিক্সড কস্ট থেকে লস বাদ দিলে কী বের হয়, কন্ট্রিবিউশন মার্জিন। একইভাবে বলতে পারি কি
ফিক্সড কস্টের সাথে প্রফিট যোগ করলে কী বের হয়? কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে তোমাদের এই যে এতটুকু আলোচনা করলাম, এই আলোচনা কিন্তু তোমরা পুরোপুরি ক্লিয়ার। আমাদের এই আলোচনা কিন্তু সম্পূর্ণ আমাদের ফরম্যাটের আলোচনা। এখন এই ফরম্যাটটা কিন্তু আমি অলরেডি গত 2 ক্লাসে বেশ আলোচনা করেছি। তো আজকে আমাদের এই আলোচনাটা নতুন করে করার দ্বারা, এই আলোচনাটা নতুন করে আজকে করে আমরা কি আবিষ্কার করলাম যে যদিও ফরম্যাটের আলোচনা করার সময় আমরা লস আলোচনা করি নাই, প্রফিট কেন্দ্রিক আলোচনা করেছিলাম, তাই আমরা লজিক্যালি বলতে পারি, লজিকের সাহায্যে ফরম্যাট না দেখিয়ে যে ফিক্সড কস্ট যোগ প্রফিট সমান যদি হয় কন্ট্রিবিউশন মার্জিন, তাহলে কিন্তু ফিক্সড কস্ট মাইনাস লস ইকুয়াল টু কি? পিভি রেশিও ইজ ইকুয়াল টু টোটাল কন্ট্রিবিউশন ভাগ সেলস ব্র্যাকেট দিয়ে আটকিয়ে গুণ 100। এখন নিচে লিখলো ইকুয়াল টু, ওই যে কন্ট্রিবিউশন দেওয়া নাই, তা আমরা তোমাদের একটু আগে আমি যে আলোচনাটা করলাম সেই আলোচনা থেকে আমরা কন্ট্রিবিউশন অংশটাকে সাজিয়ে লিখলাম যে কন্ট্রিবিউশনের পরিবর্তে কী লেখা যায়? ফিক্সড কস্ট যোগ প্রফিট কিন্তু কন্ট্রিবিউশন। তাহলে লিখলাম ফিক্সড কস্ট যোগ প্রফিট, তো কন্ট্রিবিউশনের জায়গায় লিখলাম ফিক্সড কস্ট যোগ প্রফিট, ভাগের ভাগ রইল সেলস আনলাম ব্র্যাকেট দিয়ে আটকিয়ে গুণ 100। এখন আমাদের এই প্রশ্নের মধ্যে কিন্তু ফিক্সড কস্ট দেওয়া ছিল কত? 90,000 প্লাস প্রফিট দেওয়া ছিল কত? 60,000 ব্র্যাকেট দিয়ে আটকিয়ে ভাগ প্রশ্নের সেলস দেওয়া কত ছিল? 3 লাখ, সূত্র তোমার গুণ 100। এবার আমাদের মানগুলো বসিয়ে কত পার্সেন্ট পেয়ে গেলাম? 50%। 50% কী বের হলো? পিভি রেশিও বা কি সিএম রেশিও। আমাদের কিন্তু প্রশ্নের প্রথম অংশ কিন্তু শেষ হয়ে গেল, যে প্রথম কাজটা শেষ হয়ে গেল আর কি, যে পিভি রেশিও বের করা। এখন বলতে পারো যে স্যার আপনি পিভি রেশিওটা তো প্রশ্নে চায় নাই, কেন বের করলেন? আমাদের এখানে প্রশ্নে তো আসলে মূলত একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা ছিল কি? কোশ্চেনে তোমাদের ছিল ক্যালকুলেট দ্য সেলস ভলিউম, বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বললো, আর আমরা পিভি রেশিও বের করলাম কী জন্য? এর কারণটা হচ্ছে একটু পরে আমরা যখন বিক্রয়টা বের করব, বিক্রয় বের করার জন্য তোমাদের বইয়ের যে শুরুর দিকে সূত্রগুলো দেয়া, সেখানে আমার গত 2-3 ক্লাসের আলোচনা, তারপর তোমার সূত্রের যে তালিকা তোমাদের বইয়ের, এগুলো যদি খেয়াল করো তাহলে কিন্তু দেখবে যে সেলসের অনেকগুলো সূত্র দেয়া। তো সেলসের অনেকগুলো সূত্র যেগুলো দেয়া, তার মধ্যে আমাদের সেলস বের করতে গেলে পিভি রেশিও কেন্দ্রিক যে সেলস বের করার সূত্রটা, সেটা যদি খেয়াল করো তাহলে দেখবে ওই উপাদানগুলোই আমাদের আজকের প্রশ্নে দেয়া। আমাদের প্রশ্নে আসলে বিক্রয় বের করার আরও কিছু পদ্ধতি থাকলেও অন্য সকল উপাদান আমাদের এই কোশ্চেনে নাই। তা আমাদের পিভি রেশিও খুব সহজেই এই কোশ্চেন থেকে বের করা যাচ্ছে, তাই পিভি রেশিও কেন্দ্রিক কীভাবে বিক্রয় বের করা যায়, তাই আমরা সেই চিন্তাটাই করব। তখন আমরা দেখলাম যে পিভি রেশিও যদি কোনো কারণে জানা থাকে, তাহলে এই অঙ্কে সেলসটা খুব সহজে বের করা যাবে। প্রমাণ কি? দেখো তোমাদের এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ কি প্রশ্ন বলেছিল কি? ক্যালকুলেট সেলস ভলিউম ফর দ্য নেক্সট পিরিয়ড। তাহলে খেয়াল করো, পিভি রেশিও ইজ ইকুয়াল টু সিএম বাই সেলস। এই যে তোমার আমরা জানি যে আগে শেখা আমাদের নর্মাল সূত্রটা, যে পিভি রেশিও ইজ ইকুয়াল টু সিএম বাই সেলস। তাহলে কিন্তু আমরা যদি এই সমীকরণটাকে এদিক সেদিক করি, পিভি রেশিওর নিচে যদি মনে মনে আমরা 1 ধরি, পিভি রেশিওর নিচে মনে মনে 1 সমান সিএম বাই সেলস, তাহলে তুমি যদি সমীকরণটাকে এদিক সেদিক করো, কোনাকুনি তোমার আর গুণ করো, তাহলে কিন্তু দাঁড়ায় পিভি রেশিও ইন্টু সেলস ইকুয়াল টু সিএম গুণ 1 ইজ ইকুয়াল টু সিএম। তাহলে কিন্তু আমাদের পিভি রেশিও ইন্টু সেলস ইকুয়াল টু কী বের হলো? সিএম। তাহলে আমাদের এখানে যদি এই পিভি রেশিও ইন্টু সেলস ইকুয়াল সিএম, এখান থেকে যদি আমরা সেলস অংশটাকে বাম পাশে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের ডান পাশে কী হয়ে গেল? উপরে সিএম, নিচে কি? পিভি রেশিও। তাহলে সিএম বাই পিভি রেশিও ইজ ইকুয়াল টু কি? সেলস। তাহলে সেলস ইকুয়াল টু সিএম বাই পিভি রেশিও। এটাকে ভাগাকারে প্রকাশ করলে সেলস ইকুয়াল টু কী বলা যায়? সেলস ইকুয়াল টু সিএম ভাগ পিভি রেশিও। ক্লিয়ার? তোমাদের এখানে আসলে পিভি রেশিও কেন্দ্রিক সেলসের সূত্রটা আমরা অ্যানালাইজ করে কি বের করলাম, যে সেলস ইকুয়াল টু উপরে সিএম, নিচে কি? পিভি রেশিও। ফাইন। তাহলে এখন আমাদের যে সলিউশনটা করেছে, চলো দেখি। সেলস ভলিউম ইন দ্য নেক্সট পিরিয়ড, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? তারা এখানে কি লিখলো, যে সেলস ভলিউম ইন দ্য নেক্সট পিরিয়ড ইকুয়াল টোটাল কন্ট্রিবিউশন মার্জিন ভাগ পিভি রেশিও, যেটা আমি তোমাদের বললাম। তো এখানে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন আমরা যে একটু আগে শিখলাম,
যদি হয় প্রফিটের আলোকে আলোচনা, তাহলে কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন কী ছিল, ফিক্সড কস্ট প্লাস প্রফিট ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে সেক্ষেত্রে যদি লসের আলোকে আমরা আলোচনা করতে চাই, তাহলে কি বলা যায়, ফিক্সড কস্ট মাইনাস লস ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে এখানে দেখো কন্ট্রিবিউশনের মার্জিনের পরিবর্তে আমরা ফিক্সড এক্সপেন্স মাইনাস লস লিখলাম। কী কারণে, কারণ আমাদের কিন্তু এই প্রশ্নে যখন বললো যে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো নেক্সট পিরিয়ডের জন্য, সেই পিরিয়ডে কিন্তু লস প্রশ্নে দেওয়া কত টাকা, 30,000 টাকা। তাহলে আমাদের ওই লস যেহেতু কোশ্চেনে দেওয়া, তাই কন্ট্রিবিউশন মার্জিনের ফিক্সড কস্ট প্লাস প্রফিট এই সূত্রটা না নিয়ে আমরা কোনটা নিলাম, ফিক্সড কস্ট মাইনাস লস। তাহলে আমরা ফিক্সড কস্ট মাইনাস লস এটা বসালাম কিসের পরিবর্তে, টোটাল কন্ট্রিবিউশনের পরিবর্তে বসালাম ফিক্সড এক্সপেন্স মাইনাস লস, ব্র্যাকেট দিয়ে আটকিয়ে ভাগের ভাগ পিভি রেশিও লিখলাম। এখন আমাদের ফিক্সড এক্সপেন্সের প্রশ্নে কত দেওয়া, 90,000 লিখলাম 90,000। লস পরবর্তী পিরিয়ডের কত দেওয়া, 30,000 নিলাম 30,000, ভাগের ভাগ চিহ্ন। আর প্রথম অংশে পিভি রেশিও কত পেয়েছিলাম, 50% বসিয়ে দিলাম। এদিক সেদিক করে ক্যালকুলেশনে কত পেয়ে গেলাম, 1,20,000। তাহলে আমাদের কিন্তু মুহূর্তে বের হয়ে গেল যে আসলে 1,20,000 টাকা বিক্রি করলে আমার কত টাকা লস হবে, 30,000 টাকা লস হবে। তাহলে আমাদের কোশ্চেনটা ছিল এই যে নেক্সট পিরিয়ডে 30,000 টাকা লস হবে। তারা জানতে চাইল কি এমন বিক্রয়ের পরিমাণ, সেলস ভলিউম, কত টাকার সেলস করলে আসলে 30,000 টাকা লস হয়। তো আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে 1,20,000 টাকা যদি বিক্রয় করি তাহলে লস হবে কত, 30,000 টাকা। আর এই বিক্রয়টা আমরা কিভাবে বের করলাম, আমাদের কন্ট্রিবিউশন মার্জিনের সাথে কন্ট্রিবিউশন মার্জিনকে আমাদের ভাগ দিলাম কি দিয়ে, পিভি রেশিও দিয়ে। তো কন্ট্রিবিউশন মার্জিনকে পিভি রেশিও দিয়ে যখন ভাগ দিলাম, তখন কিন্তু আমাদের বের হলো টোটাল সেলস। আর কন্ট্রিবিউশন মার্জিনটাকে এখানে আমরা কোন সূত্রে দ্বারা বের করলাম, ফিক্সড কস্ট থেকে লস বাদ দিয়ে যে কন্ট্রিবিউশন মার্জিন সে অংশটা নিলাম। আমাদের কিন্তু ক্যালকুলেশনে ফিক্সড কস্ট প্লাস প্রফিট ও কন্ট্রিবিউশন মার্জিন হয়, লজিক্যালি ফিক্সড কস্ট মাইনাস লস দিলেও কন্ট্রিবিউশন মার্জিন হয়। তো আমরা এখানে ফিক্সড কস্ট মাইনাস লস এটা কেন নিলাম, কারণ আমাদের পরবর্তী পিরিয়ডের তথ্যে দেয়া লস কত, 30,000। তো সেই আলোকে আমরা কন্ট্রিবিউশন মার্জিনটা বের করলাম কোন সূত্রে, ফিক্সড কস্ট মাইনাস লস। তারপরে ভাগের ভাগ রাখলাম, তারপরে পিভি রেশিও লিখে দিলাম। তো আমরা মানগুলো বসিয়ে দিলাম যে ফিক্সড এক্সপেন্স 90,000, লস 30,000 বিয়োগ করে দিলাম, পেয়ে গেলাম 60,000, ভাগ দিলাম 50%, বের হয়ে গেল কত, 1,20,000। তাহলে তোমাদের এখানে কি কারণে প্রথমে পিভি রেশিও বের করলো, কারণ আমরা জানি পরবর্তী পিরিয়ডের সেলস বের করার জন্য আমরা যে সূত্রটা লিখব সেখানে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন ভাগ পিভি রেশিও, এই যে পিভি রেশিও এই শব্দটা আমাদের একটু করে লাগবে। তাই আমরা অঙ্ক করার সময় প্রথম অংশে কি বের করে নিলাম, পিভি রেশিও, যেন আমাদের সূত্রের মধ্যে পিভি রেশিও আনলে তখন যেন মানটা পেতে পারি। তাই প্রথম অংশে পিভি রেশিওর মানটা কত বের করে নিলাম, 50%। আর সেই 50%টা মানটা বসিয়ে দিয়ে আমরা এখানে বের করে ফেললাম যে আমাদের কত টাকা বিক্রি করলে পরবর্তী পিরিয়ডে লস 30,000 টাকা, 1,20,000 টাকা বিক্রি করলে লস 30,000 টাকা। তাহলে তোমাদের পিভি রেশিও এই অঙ্কে কীভাবে বের করলাম এটাও আশা করি ক্লিয়ার। পরবর্তীতে সেই পিভি রেশিও ইউজ করে আমরা যে সেলস ভলিউম বের করলাম পরবর্তী পিরিয়ডের 1,20,000 টাকা, সেটা কীভাবে বের করলাম এটাও আশা করি তোমাদের ক্লিয়ার। তো তোমরা ভিডিওটা যখন শেষ হবে দেখা, এই এখনও পর্যন্ত আমি যে কথাগুলো বললাম এগুলো যদি অনেক আলোচনা মনে হয় যে স্যার মনে হয় অনেক আলোচনা করলো, তখন কিন্তু তুমি শুরু থেকে আবার ধীরে ধীরে স্কিপ করে করে তুমি কিন্তু তোমার খাতায় নোট করে করে সমাধানটা করতে পারো। তোমার কিন্তু তখন খুব সহজ মনে হবে। আসলে আমি এতক্ষণ যে আলোচনা করলাম এই অঙ্কটার প্রতিটা ব্যাখ্যাই আমার এই আলোচনার মধ্যে ছিল। তোমার কাজ হচ্ছে স্কিপ দিয়ে দিয়ে তুমি খাতায় নোট আকারে যদি অঙ্কটা একটু নিজে চিন্তা করার চেষ্টা করো, তাহলে আসলে এখানে কন্ট্রিবিউশন মার্জিন বের করার জন্য আমাদের যে নমুনা চার্ট, সেই চার্টের মধ্যে কন্ট্রিবিউশন মার্জিন ফিক্সড কস্ট প্লাস প্রফিট কন্ট্রিবিউশন মার্জিন এটা কখন হয়, আবার ফিক্সড কস্ট মাইনাস লস কন্ট্রিবিউশন মার্জিন এটা কখন হয়, তারপরে পিভি রেশিওর সাহায্যে সেলসের পরিমাণ বের করার জন্য আমাদের সেলস ইজ ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন ভাগ পিভি রেশিও এই সূত্র কখন ইউজ করা হয়, এই বিষয়গুলো কিন্তু তুমি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আশা করা যায় অঙ্কটা তোমাদের বুঝতে খুব একটা সমস্যা হবে না। তো চলো আমাদের এখানে নেক্সট যে অঙ্কটা দেখতে পাচ্ছ, সায়েন্টিফিক লিমিটেড প্রডিউস অ্যান্ড সেলস
calculator, variable cost and selling price per calculator is টাকা 600 and টাকা 800 রেসপেক্টিভলি। বললো সায়েন্টিফিক লিমিটেড আসলে তোমার বিক্রয় করে এবং উৎপাদন করে এবং বিক্রয় করে ক্যালকুলেটর। সেগুলো উৎপাদন করতে গেলে তোমার প্রতিটা ক্যালকুলেটরের ভ্যারিয়েবল কস্ট পড়ে হচ্ছে 600 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। এবার বললো ফিক্সড কস্ট পার ইয়ার 36,000 টাকা। এই কথা বলে ইউ আর রিকোয়ার্ড বের করো। এক নম্বরে বললো টু ক্যালকুলেট ব্রেক ইভেন সেলস ইন ইউনিট অ্যান্ড ভলিউম। 2 নম্বরে বললো ক্যালকুলেট সেলস, বিক্রয় বের করো টু আর্ন এ প্রফিট অফ টাকা 60,000 বিফোর ট্যাক্স। তুমি ট্যাক্স দেওয়ার পূর্ববর্তী প্রফিট 60,000 টাকা, মানে এখনও ট্যাক্স দেওয়া হয়নি, এমন ট্যাক্স পূর্ববর্তী প্রফিট 60,000 টাকা যদি আর্ন করতে চাও, বিক্রয়ের পরিমাণটা কত হবে? কত টাকার পণ্য বিক্রয় করলে আসলে আমি কর দেওয়ার আগ পর্যন্ত লাভ হবে 60,000 টাকা, এই বিক্রয়ের পরিমাণটা জানতে চাইল। 3 নম্বরে গিয়ে আবারও সে একই কথা যে টু ক্যালকুলেট সেলস টু আর্ন এ প্রফিট 45,000 টাকা। এবার আবার বলতেছে কত পরিমাণ বিক্রয় করলে প্রফিট হবে? 45,000 টাকা। তো এবার তোমার মনে বলছে যে প্রফিটটা হতে হবে আফটার ট্যাক্স, মানে ট্যাক্স দেওয়ার পরবর্তী প্রফিট 45,000 টাকা। গভর্নমেন্টকে ট্যাক্স টুক্স দিয়ে তারপর প্রফিট কত? 45,000 টাকা। তাহলে আমাদের এখানে তোমার 2 নম্বর আর 3 নম্বর কোশ্চেনটা প্রায় একই। একটা বলছে এখনও কর দেওয়া বাকি, গভর্নমেন্টকে এখনও ট্যাক্স দেয়নি, এমন অবস্থায় প্রফিট 60,000 টাকা করতে চাইলে বিক্রয়ের পরিমাণ কত টাকা বিক্রি করলে এই লাভটা হবে, 60,000 টাকা লাভ, এখনও কর দেওয়া বাকি। আর 3 নম্বরে গিয়ে বললো যে এমন পরিমাণ বিক্রয়ের পরিমাণ বের করো, এমন পরিমাণ বিক্রয় বের করো যেই পরিমাণ বিক্রয় করলে লাভ হবে কত? 45,000 টাকা। আর 45,000 টাকা লাভ হবে সেটা এমন অবস্থা যে গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া হয়ে গেছে, ট্যাক্স দেওয়ার পরেই লাভ থাকবে কত? 45,000 টাকা। তাহলে বলা হচ্ছে যে এমন পরিমাণ বিক্রয়ের পরিমাণ, মানে এমন পরিমাণ বিক্রয় বের করো যেই পরিমাণ বিক্রয় করলে লাভ হবে গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার পরেও 45,000 টাকা। আর প্রশ্নে এখানে ট্যাক্স রেট দেওয়া আছে কত? তোমাদের ছিল কত? 40%। প্রশ্নের মধ্যে তোমাদের এখানে 40% ট্যাক্স দেওয়া ছিল। দেখতে পাচ্ছ তোমরা যে এখানে লেখা টু ক্যালকুলেট সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 45,000 আফটার ট্যাক্স, যেখানে ব্র্যাকেটে লেখা ট্যাক্স রেট 40%। 3টা জিনিস বের করতে বললো। তো চলো আমরা বের করি। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরে বললো ব্রেক ইভেন সেলস ইন ইউনিট। তোমাদের আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে ব্রেক ইভেন বিক্রয় মানে সমচ্ছেদ বিক্রয় বা ব্রেক ইভেন সেলস এমন বিক্রয় যে পরিমাণ বিক্রি করলে লাভও নেই লসও নেই। তো এটা কিন্তু দুইভাবে বলা যায়। একটা হচ্ছে যে এতটা কলম বিক্রি করলে লাভও নেই লসও নেই, আবার এভাবে বলা যায় এত টাকার কলম বিক্রি করলে লাভও নেই লসও নেই। তা আমি যদি বলি যে তোমার 20টা কলম বিক্রি করলে আমার লাভও নেই লসও নেই, এটা কিন্তু আমি ইউনিটে প্রকাশ করলাম, ইউনিটে বললাম যে 20টি কলম বিক্রি করলে লাভও নেই লস নেই। এখন যদি এমন হয় একটা কলমের দাম 10 টাকা, তাহলে কিন্তু আমরা বলতে পারি 200 টাকার কলম বিক্রি করলে লাভও নেই লসও নেই। তার মানে আমাদের লাভও নেই লসও নেই এমন ব্রেক ইভেন সেলস, এটা কিন্তু 2 তথ্যে বের করা যায়। একটা হচ্ছে ইউনিট আকারে বলা যায়, আর একটা হচ্ছে পরিমাণ আকারে বলা যায় যে এত টাকা বিক্রি করলে লাভও নেই লসও নেই। তো আমাদের এখানে খেয়াল করো প্রশ্নের মধ্যে কিন্তু তোমার ইউনিটও বের করতে বলেছে, আবার মোট টাকাও বের করতে বলেছে। প্রশ্নটা আবার খেয়াল করো কি লিখছে, টু ক্যালকুলেট ব্রেক ইভেন সেলস ইন ইউনিট অ্যান্ড ভলিউম। তার মানে লাভও নেই লসও নেই ব্রেক ইভেন সেলস, এটা তোমার ইউনিটেও শো করো আবার টাকার পরিমাণও শো করো। তো চলো বের করি। আমাদের তোমাদের মুখস্থ কথা, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট ইজ ইকুয়াল টু উপরে দিবে ফিক্সড কস্ট, নিচে দিবে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। তো এই অঙ্কে কিন্তু ফিক্সড কস্ট লেখা ছিল 36,000, লিখলাম উপরে। বিক্রয় ছিল তোমার 800 টাকা আর ভ্যারিয়েবল কস্ট ছিল 600 টাকা। তোমরা জানো সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট ইজ ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমরা কিন্তু এখানে তোমার বিক্রয় লিখলাম 800, প্রত্যেকে ভ্যারিয়েবল কস্ট 600 বাদ দিলে কিন্তু মনে মনে কী বের হয়ে গেল? কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। তার মানে তারা ফিক্সড কস্টের পরিবর্তে লিখলো কত? 36,000। আর কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট যেহেতু সূত্র হচ্ছে তোমার এই যে বিক্রয়ের থেকে পরিবর্তনশীল ব্যয়বার, তা আমাদের একটা কলম একটা ক্যালকুলেটরের বিক্রয় ছিল কত? 800 টাকা, মাইনাস একটা ক্যালকুলেটরের পরিবর্তনশীল ব্যয় কত ছিল? 600 টাকা। তাহলে 800 থেকে 600 বাদ দিয়ে কত পেলাম? 200। 36,000কে 200 দিয়ে ভাগ দিয়ে জানতে পারলাম যে
180টি কলম বিক্রি করলে লাভ নেই, মানে ক্যালকুলেটর 180টি ক্যালকুলেটর বিক্রি করলে লাভ নেই, লস নেই। তা আমরা কিন্তু এইমাত্র বের করলাম কিসে, তোমার ইউনিটে। তা এখন পাশে কিন্তু আবার লেখা ভলিউমেও বের করো, পরিমাণেও দেখাও যে কত পরিমাণ কলম বিক্রি করলে লাভ নেই, লস নেই। তাহলে এখানে খেয়াল করো, আমাদের ব্রেক ইভেন সেলস ইন টাকা, আমাদের টাকায় বের করি। আমাদের এখানে যদি ব্রেক ইভেন সেলস টাকায় বের করতে বলে, তাহলে তোমাদের এটা কিন্তু প্রথম ক্লাসে যখন আলোচনা করছিলাম তখন কিন্তু সরাসরি কত টাকার পণ্য বিক্রি করলে লাভ নেই, লস নেই, এটা কিন্তু আমি খুব সহজে বলেছিলাম কি, উপরে ফিক্সড কস্ট, নিচে পিভি রেশিও। তো তোমরা এখানে খেয়াল করো, তোমাদের এখানে কত টাকার পণ্য বিক্রি করলে লাভ নেই, লস নেই, এটা দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে এইমাত্র যে আমরা কতটি পণ্য বিক্রি করলে লাভ নেই, লস নেই, এটার সাথে যদি আমরা আমাদের একক প্রতি যে বিক্রয়ের পরিমাণটা গুণ দিয়ে দিই, তাহলে খুব সহজেই বের হয়ে যাবে যে এত টাকার পণ্য বিক্রি করলে লাভ নেই, লস নেই। আবার যদি আমরা চাই যে না, আমরা আগের সূত্র যেটা নাকি বের করলাম যে কতটি পণ্য বিক্রি করলে লাভ নেই, লস নেই, আমি এইটার সাহায্য নেব না, এটার সাহায্য ছাড়া সরাসরি বের করব যে কত টাকার পণ্য বিক্রি করে লাভ নেই, লস নেই, তখন কিন্তু তোমাদের সূত্রটা হবে উপরে ফিক্সড কস্ট, নিচে পিভি রেশিও। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আবার কষ্ট করে পিভি রেশিও বের করতে হবে। তো এখন আমি যদি পিভি রেশিও বের করা ছাড়া আমি যদি খুব সহজেই কত টাকার পণ্য বিক্রি করে লাভ নেই, লস নেই, এটা যদি আমি আমার ইউনিটের সাহায্যে বের করতে পারি, তাহলে কিন্তু আমার আর পিভি রেশিও দরকার হচ্ছে না। তো আমরা দেখলাম যে আমাদের 180 ইউনিট, এক নম্বর যে সলিউশনটা করলাম সেখানে আমরা দেখলাম যে প্রথমে ব্রেক ইভেন সেলস বের করেছি ইউনিটে, যে এতটি ক্যালকুলেটর বিক্রি করলে লাভ নেই, লস নেই, সেটা আমরা কি দেখলাম, 180টি ক্যালকুলেটর বিক্রি করলে লাভ নেই, লস নেই। তা আমরা জানি একটা ক্যালকুলেটরের দাম কত, একটা ক্যালকুলেটরের দাম কিন্তু ছিল 800 টাকা। তা আমরা ওই 180 ইউনিটের সাথে 800 গুণ দিয়ে পেয়ে গেলাম 1,44,000 টাকার ক্যালকুলেটর বিক্রি করলে লাভ নেই, লস নেই। অর্থাৎ আমাদের ব্রেক ইভেন সেলস ক্যালকুলেটর এমন পরিমাণ হচ্ছে 1,44,000। এখন তুমি যদি চাও যে আমি আসলে ব্রেক ইভেন সেলস ইন ভলিউম, মানে টাকায় বের করব প্রথম সূত্রের সাহায্য ছাড়া, তাহলে কিন্তু তোমার এখানে সূত্র লাগবে উপরে ফিক্সড কস্ট, নিচে পিভি রেশিও। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার ঝামেলা করে আবার আলাদাভাবে পিভি রেশিও বের করতে হবে। তো যেহেতু আমার এই অঙ্কে পিভি রেশিও বের করা ছাড়া আমি সরাসরি এই প্রথম যে অংশটা ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট, এটা করে আমি দেখলাম যে 180টি ক্যালকুলেটর বিক্রি করলে লাভ নেই, লস নেই। এটার সাথে একটা ক্যালকুলেটরের বিক্রয় মূল্য 800 টাকা গুণ দিয়ে দিলে যদি আমার বের হয়ে যায়, তাহলে তো আমার পিভি রেশিও বের করে উপরে ফিক্সড কস্ট, নিচে পিভি রেশিও ভাগ দিয়ে আমার লাভ নেই, লস নেই, কত টাকার ক্যালকুলেটর বিক্রি করলে এভাবে তো বের করার দরকার নেই। আমরা প্রথম অংশটা যেহেতু ইউজ করে বের করতে পারছি, তাই আমরা শর্টকাটে প্রথম অংশের ফলাফলের সাথে আমাদের পার ক্যালকুলেটরের বিক্রয় মূল্য গুণ দিলেই আমাদের বের হয়ে যাচ্ছে। আসল কথা হচ্ছে তোমাদের কত টাকার পণ্য বিক্রি করলে আমাদের লাভ নেই, লস নেই, এটা যদি বের করতে বলে তাহলে দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে আগে যদি ইউনিট জানা থাকে যে এত ইউনিট বিক্রি করলে লাভ নেই, লস নেই, এমন ইউনিট জানা থাকলে সেই ইউনিটের সাথে বিক্রয় মূল্য গুণ দিলেই কিন্তু বের হয়ে যায় টাকার অঙ্কে যে এত টাকার পণ্য বিক্রি করলে লাভ নেই, লস নেই। আর যদি কোনো কারণে আমাদের এক নাম্বারটা যে এই অঙ্কের জন্য যেমন বের করা আছে বলে আমরা খুব সহজে শর্টকাটে বের করতে পারছি ব্রেক ইভেন সেলস ইন ভলিউম, টাকায় দেখানো। আমাদের যদি এমন এক নাম্বার যদি ইউনিটে বের করা না থাকে, তখন আমরা দ্বিতীয় সূত্রটা উপরে ফিক্সড কস্ট ভাগ পিভি রেশিও এটা ইউজ করি। তো এখানে আমাদের যেহেতু সুযোগ আছে এক নাম্বারটা ইউজ করে বের করার, তাই আমরা দ্বিতীয় অপশন অর্থাৎ ফিক্সড কস্ট উপরে নিচে পিভি রেশিও এই অপশনে গেলাম না, আমরা শর্টকাটেই বের করলাম যে প্রথম অংশের সাথে বিক্রয়ের পরিমাণ গুণ দিয়ে বের করে ফেললাম। ফাইন। এবার চলো আমাদের 2 নম্বরে কী বলছিল রিকোয়ার্ড সেলস ইন ইউনিট, আমাদের এমন পরিমাণ বিক্রয় বের করো যে পরিমাণ বিক্রি করলে আমাদের লাভ হবে 60,000 টাকা। ঠিক গেল। তো আমাদের এখানে
প্রশ্নের মধ্যে পুরো কোশ্চেনটা কিন্তু তারা বলেছিল, খেয়াল করো কোশ্চেনটা, টু ক্যালকুলেট সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 60,000। তারা বললো যে বিক্রয়ের পরিমাণ বের করো, আমাদের 60,000 টাকা প্রফিট হবে এমন পরিমাণ বিক্রয় দেখাও, যে কত টাকার পণ্য বিক্রি করলে আমাদের প্রফিট হবে 60,000 টাকা। তো আমাদের এখানে সেলস বের করতে হবে এমন পরিমাণ টাকা যে এত টাকার পণ্য বিক্রি করলে লাভ হবে 60,000 টাকা। তো খেয়াল করো, তোমাদের একটু আগে কিন্তু জানলে যে উপরে ফিক্সড কস্ট, নিচে যদি কন্ট্রিবিউশন পার ইউনিট এভাবে সূত্র লিখি, তাহলে আমরা বের করতে পারি যে এই পরিমাণ ইউনিট বিক্রি করলে লাভও নেই, লসও নেই। একইভাবে টাকাও বের করা যায়, যে এত পরিমাণ বিক্রি করলে, এত টাকার পণ্য বিক্রি করলে লাভও নেই, লসও নেই, এটাও বের করা যায়। ইউনিটও বের করা যায়, আবার প্রফিটেও তোমার টাকার পরিমাণও বের করা যায়। তা এখন যদি আমাদের এমন পরিমাণ বিক্রয় বের করতে বলে যে 60,000 টাকা লাভ করতে হলে বিক্রয় কত, বা 1 লক্ষ টাকা লাভ করতে হলে বিক্রয় কত, বা 20,000 টাকা লস হয়ে যাবে বিক্রয় কত, এভাবে যদি জানতে চায়, তাহলে আমরা সহজেই আমাদের আগের যে সূত্রটা ছিল ব্রেক ইভেন পয়েন্টের, সেই সূত্রের সাথে লাভের পরিমাণটা যোগ আকারে দেখিয়ে দিলেই খুব সহজেই আমাদের এই তোমার ফলাফলটা বের হয়ে যায়। তো তোমাদের এখানে খেয়াল করো, দেখতে পাচ্ছ রিকোয়ার্ড সেলস ইন ইউনিট প্রথমে বের করে নিলাম। তো তোমাদের একটু আগে যখন ব্রেক ইভেন সেলস ইন ইউনিট ছিল, উপরে ছিল ফিক্সড কস্ট, নিচে ছিল কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম পার ইউনিট। দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ উপরে ফিক্সড কস্ট, নিচে সিএম পার ইউনিট কিন্তু ঠিকই লেখা আছে, বাড়তি কি আছে, ফিক্সড কস্টের সাথে শুধু প্রফিটটা যোগ করা। আগের এই সূত্রটা জাস্ট এখানে জানতে চাচ্ছে যে 60,000 টাকা প্রফিট বের করতে চাইলে আমাদের বিক্রয়টা কত, তাহলে আগের সূত্রের সাহায্যে ব্রেক ইভেন সেলস ইন ইউনিট যে সূত্রটা ছিল, সেই একই সূত্রের সাহায্যে আমরা বের করছি। জাস্ট ফিক্সড কস্টের সাথে কি দেখিয়ে দিলাম, 60,000 টাকা প্রফিট দেখিয়ে দিলাম। আমাদের ক্যালকুলেশন করে জানতে পারলাম 480 ইউনিট বিক্রি করতে পারলে আমার লাভ হবে কত, 60,000 টাকা। তো এটা যদি তোমাকে কেউ ইউনিট আকারে প্রশ্ন করে যে বলেন তো কত ইউনিট বিক্রি করলে লাভ 60,000 টাকা, তুমি কিন্তু ইউনিটের রিকোয়ার্ড সেলস ইন ইউনিট ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট, এই সূত্রের সাহায্যে তুমি যখন বের করবে, তখন কিন্তু তুমি তাকে বলতে পারবে ইউনিটে যে 480 ইউনিট বিক্রি করতে পারলে লাভও নেই, লসও নেই। কিন্তু যদি সে তোমাকে টাকা জানতে চায়, যদি সে বলে যে বলেন তো কত টাকার পণ্য বিক্রি করলে আমার লাভ হবে 60,000 টাকা, তখন কিন্তু তুমি ইউনিটে বললে হবে না, তখন খুবই সিম্পল। আমরা জানি যে আমাদের এইমাত্র জানলাম 480 ইউনিট বিক্রি করতে পারলে লাভ কত, 60,000 টাকা। এখন যদি টাকায় বলতে চাই কত টাকার পণ্য বিক্রি করলে লাভ 60,000 টাকা, তাহলে কি করবে, এই যে এইমাত্র যে ইউনিটটা বের করলাম 480 ইউনিট, এর সাথে আমাদের বিক্রয় মূল্য গুণ দিয়ে দিবে। আমরা জানি আমাদের এই অঙ্কে বিক্রয় মূল্য ছিল কত, 800 টাকা করে। তাহলে আমরা 480 ইউনিট গুণ 800 কত পেয়ে গেলাম, 3,84,000। তো বের হয়ে গেল আমাদের যে যদি ইউনিটে কেউ জানতে চায় বলবা 480 ইউনিট বিক্রি করলে লাভ 60,000 টাকা। যদি পরিমাণে জানতে চায় যে কত টাকার পণ্য বিক্রি করলে লাভ 60,000 টাকা, বলবে 3,84,000 টাকার পণ্য বিক্রি করলে এর মধ্যে আমার লাভ থাকবে কত, 60,000 টাকা। তার মানে জানা গেল এটা। নেক্সট লাস্ট অংশ আমাদের বললো যে 45,000 টাকা প্রফিট হবে, তবে সেই প্রফিটটা হবে আফটার ট্যাক্স, গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া হয়ে যাবে, তারপরে লাভ হবে 45,000 টাকা। এমন করতে চাইলে কত টাকার পণ্য বিক্রি করতে হবে, সেই ক্ষেত্রে কিছুই না, সূত্রটা হুবহু সে আগের মতোই, সে আগের নিয়মই উপরে ফিক্সড কস্ট, নিচে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। জাস্ট এখানে আফটার ট্যাক্স বলাতে প্রফিটটা যেহেতু আফটার ট্যাক্সে দেওয়া, তাই প্লাস টোটাল প্রফিট আফটার ট্যাক্স লিখবে, লিখে আবার দাগ দিয়ে নিচে লিখবে 1 মাইনাস ট্যাক্স রেট। এই ট্যাক্স রেট কিন্তু তোমার কোশ্চেনে দেওয়া ছিল কত পার্সেন্ট, 40%। তাহলে তুমি হুবহু সব আগের মতো করেই আমাদের ফিক্সড কস্ট ছিল 36,000 যোগ প্রশ্নের মধ্যে দেয়া আফটার ট্যাক্স প্রফিট ছিল 45,000, উপরে লিখলা, আর নিচে 1 মাইনাস ট্যাক্স রেটের পরিবর্তে লিখলা 1 মাইনাস 0.40, মানে 40%, 1 মাইনাস 0.40, আর ওভারঅল দাগ দিয়ে নিচে দিলে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট আগের মতোই 200। এবার তুমি এদিক সেদিক করে 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 ভাঙিয়ে দেখলে 555 ইউনিট বিক্রি করতে পারলে তোমার পরবর্তী লাভ হবে কত, 45,000 টাকা। তো এটা হলো ইউনিটে বলতে পারলাম।
যে আমি যদি 555টা ইউনিট বিক্রি করতে পারি তাহলে আমার কর পরবর্তী আমার লাভ হবে কত? 45,000 টাকা। যে 555 ইউনিট বিক্রি করতে পারলে। এখন তোমাকে যদি কেউ টাকা জানতে চায়, বলেন তো কত টাকার পণ্য বিক্রি করলে আমার লাভ হবে, কর পরবর্তী লাভ 45,000 টাকা? তখন কিছুই না। তুমি যেহেতু জানো যে এত ইউনিট, যে 555 ইউনিট বিক্রি করলে কর পরবর্তী লাভ কত? 45,000 টাকা। এখন যদি এটা টাকায় বলতে চাও যে কত টাকার পণ্য বিক্রি করলে আমার কর পরবর্তী লাভ 45,000 টাকা, তখন তোমার করণীয় কি? এই যে আমাদের ইউনিটটা 555 ইউনিট, এর সাথে আমাদের বিক্রয় মূল্য গুণ দিয়ে দিবে। এই অঙ্কের প্রশ্নের শুরুতেই লেখা বিক্রয় মূল্য কত টাকা? 800 টাকা। তাহলে 555 ইউনিট গুণ 800 দিয়ে দিলে তুমি কিন্তু পেয়ে গেলে কত টাকার পণ্য দেখতে পাচ্ছ? 4,44,000 টাকার পণ্য বিক্রি করতে পারলে তোমার কর পরবর্তী লাভ হবে কত? 45,000 টাকা। তাহলে একটু আগে জানলাম যে 3,84,000 টাকার পণ্য বিক্রি করতে পারলে আমার কর পূর্ববর্তী লাভ কত? 60,000 টাকা। আর এইমাত্র জানলাম 4,44,000 টাকার পণ্য বিক্রি করতে পারলে কর পরবর্তী লাভ কত? 45,000 টাকা। তাহলে আশা করা যায় তোমাদের যদি কেউ কখনো এই ধরনের তথ্য জানতে চায় তাহলে তুমি এই সমস্ত সূত্র ইউজ করে খুব সহজেই অ্যান্সারগুলো করতে পারবে। তো আজকে আমাদের বেশ কিছু ক্রিটিক্যাল বিষয় আলোচনা করলাম। বিশেষ করে আমাদের আগের অঙ্কটা একটু ছোট ছোট আলোচনা ছিল, কিন্তু একটু ডিপ আলোচনা ছিল। এই আলোচনাগুলো তুমি ইচ্ছা করলে আমার ভিডিও দেখার সময় থামিয়ে পুশ দিয়ে তুমি খাতার মধ্যে নিজের মতো করে নোট করে যদি একটু ডিপ অ্যানালাইজ করো, তোমার কাছে মনে হবে যে অঙ্কটা মোটেই কঠিন না। বিশেষ করে কন্ট্রিবিউশন মার্জিন বের করার সময় আমি যে ফর্মেটটা দেখিয়েছিলাম, টোটাল সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট কন্ট্রিবিউশন মার্জিন, তার থেকে কিন্তু ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট। এখন যদি ব্যাক ক্যালকুলেশন করি তাহলে কিন্তু দাঁড়ায় ফিক্সড কস্ট প্লাস প্রফিট ইকুয়াল টু কি? কন্ট্রিবিউশন মার্জিন। তা কীভাবে? ফিক্সড কস্ট মাইনাস লস ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন। এই বিষয়গুলো একটু ঘাটাঘাটি করলে তোমার কাছে এই চ্যাপ্টারটা আরও সহজ মনে হবে। তো আমাদের এই চ্যাপ্টারটা আজকের মতো অনলাইনে এখানে আলোচনা শেষ হলো। তো আগামী ক্লাসে আমি তোমাদের নতুন কোনো চ্যাপ্টার আলোচনা করব। তো সেই চ্যাপ্টারে যাওয়ার আগে, সেই ক্লাসটা পাওয়ার আগে এখনও পর্যন্ত যে ভিডিওগুলো পেলে এগুলো বারবার দেখে তোমাদের এই কন্ট্রিবিউশন মানে সিভিপি চ্যাপ্টারটা, তোমাদের বোর্ডের পার্ট বি এর অঙ্ক, বোর্ডের পার্ট সি এর অঙ্ক, যেগুলো সহজ থেকে মোটামুটি কঠিন এই পর্যন্ত যতটুকু পারা যায় তোমরা আয়ত্তে রাখো। কলেজ খুললে আমরা কঠিনগুলো আলোচনা করে খুব কম সময়ের মধ্যে সলভ করে দেব। তো আগামী ক্লাসে আমরা নেক্সট কোনো চ্যাপ্টার শুরু করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। বাই।